স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যর্থতা ভুলে বিশ্বকাপ মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে চান তানজিদ তামিম। ভালো করতে টোটকা নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকে। কলকাতায় ম্যাচ হওয়ায় ইতিবাচক ফলাফলের আশা। আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতার ক্রিকেট, অনেক ভালোভাবে কাজে লাগবে। আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয়। লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের। আইপিএল নিলাম আইএল টি20-তে মুস্তাফিজ করছেন দারুণ পারফর্ম। এবারও কি দিল্লি ক্যাপিটালস ফিজকে দলে ভেড়াবে? গেল আসরে দিল্লির হয়ে খেলা ফিজ আইএল টি20-তেও খেলছেন ক্যাপিটালসের ডেরায়। টুর্নামেন্ট জুড়ে জুৎসই পারফর্ম করতে পারলে আবারও দেখা যেতে পারে দিল্লি জার্সিতে। আবু নাইমের রিপোর্ট। ইট ফিলস লাইক হোম কথাটা বলতেই পারেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আইএল টি20 লিগ, মুস্তাফিজের জার্সি প্রায় একই, নামের পাশে ক্যাপিটালস। ফিজ এই জার্সিতে এবার আইএল এ ফ্যাবুলাস। তবে কি আইপিএল 2026 আসরটাও খেলবেন এই দলের হয়ে? দিল্লির সাথে মুস্তাফিজের সম্পর্কটা একটু বেশিই ভালো। 2022 থেকে 2023, সবশেষ 2025 সাল মুস্তাফিজ 3 বার খেলেছেন এই দলের হয়ে। এখনও আইএল টি20 খেলছেন দিল্লি ক্যাপিটালসেরই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই প্রশ্নটা করাই যায়, এক ফিজেই কি মজেছে দিল্লি? আইপিএল নিলাম থেকে বিদেশি কোনো বাহাতি প্লেয়ার নিতে চাইলে দিল্লির ভাবনায় মুস্তাফিজ আসতেই পারে। চলতি বছরে 36 ইনিংসে নিয়েছেন 46 উইকেট। আইএল শেষে সংখ্যাটা হাফ সেঞ্চুরিও ছুঁয়ে যেতে পারে। এমন সুপার ফর্মে থাকা মুস্তাফিজকে নিলাম থেকে নেওয়াটা হতে পারে দারুণ এক সিদ্ধান্ত। গেল আসরে বদলি প্লেয়ার হিসেবে আইপিএল খেলেছিলেন ফিজ। এবার সুযোগ আছে নিলাম থেকে সরাসরি দল পাওয়ার। আইপিএল নিলামের আগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পেসার। দুবাই ক্যাপিটালসের হয়ে গেল 2 ম্যাচে 7 ওভার বোলিং করে নিয়েছেন 4 উইকেট। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ফিজ একটু বেশি আনপ্লেয়েবল ছিলেন। 18 বলের 11টাই ডট, সাথে 2 উইকেট। এমন আগুনে ফর্মের পর যে কোনো দলই হয়তো ফিজকে নিলাম থেকে পেতে চাইবে, কারণ আইপিএল এ 4 ফ্র্যাঞ্চাইজি আইএল এ পারফর্ম করছে। তাই এখানে যে ভালো করবে তাকেই ডেকে নিতে পারে আইপিএল। 16 ডিসেম্বর আইপিএল নিলাম আবুধাবিতে। অকশনের আগে আরো 2 ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের। বল হাতে আরো ভালো করার চেষ্টাটা নিশ্চয়ই থাকবে মুস্তাফিজের। নিলামে দল পাওয়ার জন্য এই টুর্নামেন্ট ফিজের জন্য আলাদা গুরুত্ব রাখে বললে ভুল হবে না। দেখা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মুস্তাফিজ দল পান কিনা। আবু নাইম। বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান। তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে। আইপিএল 2026 আসরে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এসেছে দারুণ সুখবর। আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মুস্তাফিজুর রহমানের। আসরের বাকি অংশের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে ব্রাজিলের কাছে হার, তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাতিন বাংলা কাপে এদিন নিজেদের প্রথম গোলও তুলে নেয় বাংলাদেশ দল। এর বাইরে একাধিকবার তৈরি করে সুযোগ। সব মিলিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। ম্যাচের ভেতরেই হাতাহাতি, রেফারি কনফিউজ, পরিস্থিতি রূপ নিল যেন যুদ্ধে। লাইভ ব্রডকাস্ট বন্ধ। ফিল্ড রিপোর্টারের পাঠানো ক্লিপে ধরা পড়ল এই ছবি। আর এটাই যেন চোখে আঙুল দিয়ে তুলে ধরল লাতিন বাংলা ফুটবলের এই আয়োজনের প্রতিচ্ছবি। অনিয়ম, অব্যবস্থাপনা আর হযবরলর চূড়ান্ত। এই ম্যাচের জন্যই কি দাবি করা হচ্ছিল চড়া দামের টিকিট? তারপরেও লাতিন বাংলা ফুটবল নিয়েছিল আলোচনা, কারণ লাল সবুজের জার্সি গায়ে চড়িয়েছিলেন বাফুফের অধীনে ট্রায়ালে অংশ নেয়া বেশ কজন তরুণ ফুটবলার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ফিউচার স্টারসের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবে সেদেশের ক্লাব আতলেটিকো চার্লনের ফুটবলাররা। তবে বাংলাদেশের গড়া টিমের বিপরীতে ফুটবলের গুণগত মানে আর্জেন্টাইন ক্লাবটাকে খুব একটা এগিয়ে আছে মনে হয়নি। এলোমেলো পাসের পসরার ভেতর অবশ্য প্রথম লিডটা নিয়েছিল লাল সবুজে। 12 মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় তারা। ফার্স্ট হাফে ওই 1 গোলের লিড ধরে রাখে স্বাগতিকরা। তার আগে অবশ্য অফসাইডের ফাঁদে একটা গোল বাতিল হয় বাংলাদেশের। তবে ম্যাচের স্কোর কার্ডে ক্যাসপার হকদের 2-0 ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল লম্বা সময়।
ব্রডকাস্টাররা ভুল শোধরালেও ভুল করে বসে বাংলাদেশের ডিফেন্স লাইন। আর্জেন্টিনার সেই চিরচেনা জার্সিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নামা এমিলিয়ানো সামিয়েন্তে বিরতি থেকে ফিরেই গোলটা শোধ করেন। সেকেন্ড হাফের খেলা চলাকালেই বাধে গোলমাল, সেখান থেকে হাতাহাতি। অবস্থা যেন কোনো মতে নির্ধারিত 90 মিনিট শেষ করতে পারলেই বাঁচা। অবশেষে শেষ বাঁশিও বাজে। ম্যাচের স্কোর লাইন তখন 1-1 সমতায়। নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ফুটবলারদের পাওনা পরিশোধে জটিলতার কারণে সেখানেও ছিল অব্যবস্থাপনা। ম্যাচ শেষ হলেও সেই রেশটাই আপাতত কাটছে না। তবে লিওনেল মেসি, নেইমারের মতো তারকাদের ঘিরে লাতিন বাংলা ফুটবল আর তার ফ্যানদের যে বন্ধন, সেটার প্রতিনিধিত্ব এই টুর্নামেন্ট কতটা করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর থেকে একটা দল কমে যেতে পারে। 6 দলের বিপিএল আমরা সবাই জানি, এবং সেই 6 দলের বিপিএল থেকে একটা দল কমে গেলে থাকে 5 দল। ড্রাফট হওয়ার পরে ক্রিকেটার সিলেক্টেড হওয়ার পরে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিলের ভেতরে এই মুহূর্তে চরম অস্বস্তি, পার্টিকুলারলি একটা দলকে নিয়ে। এবং সেই দল যদি কমে যায়, আমি ডিটেল ডিসকাশনে আসছি, সেই দল যদি কমে যায় বা সেই দলকে যদি শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে না দেওয়া হয়, অথবা সেই দল যদি পার্টিসিপেশনের জন্য সক্ষম না হয়, সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার দলের হয়ে বিদেশি ক্রিকেটার হিসাব বাদ দিলাম, লোকাল ক্রিকেটার হিসেবে যাদের খেলার কথা এবং ড্রাফট থেকে যাদেরকে পিক করা হয়েছে, তাদের ফিউচার কি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, দে আর আন্ডার বিগ ট্রাবল। তারা কি করবে সেটা সমাধান পাওয়া যাচ্ছে না। দলটার নাম হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। রয়্যাল মানে রাজকীয় একটা ভাবসাবের নাম যেই দলটার, সেই দলের মালিকানার সাথে কারা রয়েছে আপনি যদি মাইক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকেও খোঁজার চেষ্টা করেন, ডিজিএফআই, এসবি, ডিবি সবাইকেও লাগিয়ে দেন যে আসলে এরা কারা, এদের অর্থের উৎস কি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন এলিট ফোর্সে যারা কাজ করেন তাদের জন্য এটা একটা অনেকটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে যে আসলে চট্টগ্রামের অর্থের উৎসটা কি। সেই অর্থের উৎস নিয়ে যখন আলোচনা, সেই অর্থের উৎস নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখন চট্টগ্রাম রয়্যালসের নাকি দল পরিচালনার মতো অর্থ নাই, এরকম একটা কথা ফিসফাস বাইরে শোনা যাচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের আতিফ আজম ভাইয়ের সাথে ইন্টারভিউতে চট্টগ্রামের কর্ণধার তিনি বলার চেষ্টা করেছেন যে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে এই দলকে কেন্দ্র করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি কারাপশন ইউনিট এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সংস্থার এফিলিয়েশনে কাজ করে, আইসিসি, তাদের যে এন্টি কারাপশন ডিপার্টমেন্ট, যতটুকু শোনা গেছে সবার রেড ফ্ল্যাগে রয়েছে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, যিনি হচ্ছে প্রত্যেকটা আসরেই ওই আসরকে কলুষিত করার চেষ্টা করেন এবং এবার চট্টগ্রাম রয়্যালসের সাথে জড়িত। সেই লোকটার নাম হচ্ছে আমিন খান। আমিন খানের প্রসঙ্গ যখন করছি, ঠিক আমিন খানের ডিটেইলিংটা কতটা ভয়াবহ সেই আলোচনায় যাবার আগে নাইম শেখকে নিয়ে দুটা কথা একটু বলে নিতে চাই। 1,10,00,000 টাকায় এই নাইমের পেছনে চট্টগ্রাম রয়্যালস ছুটেছে। কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই দলের নাকি অর্থ সংক্রান্ত জটিলতা রয়েছে, সংকট রয়েছে। যেই দলের একটু সেন্স খাটানোর চেষ্টা করুন, অর্থ নিয়ে সমস্যা রয়েছে, ফান্ডিং নিয়ে সমস্যা রয়েছে, সেই দল কেন একজন ক্রিকেটারের পেছনে 1,10,00,000 টাকা খরচ করবে? নাসির হোসেন, সাব্বির রহমানরা দুজনই 46 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছেন, 28 লক্ষ আর 18 লক্ষ। সেই জায়গায় এরকম নাসির সাব্বির আপনি আরো 5টা নিতে পারতেন, আপনি সেটা করেন নাই। আমি নাসির সাব্বিরকে নিতে বলছি, ব্যাপারটা এরকমটা না। চট্টগ্রাম রয়্যালস নাইম শেখের পেছনে খরচ করেছে 1,10,00,000 টাকা। আবার সেই দলই বলছে তার ফান্ড সংকট রয়েছে। যেই দলের অর্থ সংকট থাকে সেই দল বিপিএল নিলামে অন্য এত বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলোর সাথে কম্পিট করে 1,10,00,000 টাকা একটা ক্রিকেটার কিনে নিল। এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয়? আমার কাছে মনে হয়, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত থিঙ্কিং এর অধিকার রয়েছে যে এই নাইমকে নিয়ে যে বিডিংটা হয়েছিল এটাতেও কোনো 2 নম্বরই থাকতে পারবে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, দলটা যখন গঠিত হয় তার পরবর্তী সময় আমরা দেখেছি শাক মেহেদী তিনি আসলে মানে বিরক্ত হয়ে অনেকটা স্ট্যাটাস পোস্ট করেছিলেন ফেসবুকে, এবং সেটা খুব স্বাভাবিক। শাক মেহেদী তো বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের একজন। তিনি ডেফিনেটলি ভাববেন যে এমন একটা দলে তিনি খেলবেন যেই দলটা কম্পিট করবে বিপিএল এ। সেই দল যখন গঠিত হচ্ছিল না, ইন্টেনশনালি কিছু প্রশ্নবিদ্ধ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছিল। তো মুস্তাফিজুর রহমানের আইপিএল নিয়ে আলোচনা করতে চাই। 16ই ডিসেম্বর নির্ধারিত হবে আইপিএল এ মিনি অকশনে বাংলাদেশি পেসার হটকেক মুস্তাফিজুর রহমান দল পাচ্ছেন কিনা এবং কোন দলে তিনি যাচ্ছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের যে 45 জন ক্রিকেটার রয়েছেন, সেই ভিত্তিমূল্যের 45 জন ক্রিকেটারের 43 জন বিদেশি, তার মধ্যে মুস্তাফিজ রয়েছেন।
এবং মুস্তাফিজের এবারে দল পাওয়ার সম্ভাবনা, তার প্রাইসটা গেলবারের থেকেও বেশি হয়ে যেতে পারে সেই সম্ভাবনা, এবং ট্যাগলাইনে যেটা দেখছেন যে আইপিএল এবার নতুন দলে মুস্তাফিজ খেলতে যাচ্ছেন সেই আলোচনাটা করছি, এবং যথেষ্ট যৌক্তিক এবং সঙ্গত কারণে এই আলোচনাটা এই মুহূর্তে করতে হচ্ছে। কারণ দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। লাল সবুজ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশায় এই অলরাউন্ডার। বাংলাদেশে ফেরা নিয়েও আশাবাদী সাকিব, প্রকাশ করেছেন নিজের রাজনৈতিক মনোভাব। Yes, I'm officially not retired from all formats. So this is the first time I'll be revealing that. 24-এর গণ অভ্যুত্থান, সরকার পালাবদলে নির্বাসিত সাকিব আল হাসান। কাল হয়েছে রাজনীতি, 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে। এর চেয়েও বড় আক্ষেপ বোধ হয় দেশে ফিরতে না পারা। আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকা সাকিবের ঠিকানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও বাংলাদেশ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশা। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে যেতে চান অবসরে। ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেটে সোজা সাপটা জানিয়েছেন এ কথা। Officially not retired from all formats. আনুষ্ঠানিকভাবে এখন অবসর নিইনি। আমার পরিকল্পনা দেশে ফিরে টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেয়া। ODI, Test and T20 and retire. অবশ্য সাকিবের ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। এই অলরাউন্ডার এখনো দেশে ফেরার আশায় দিন গুনছেন। So my plan is to go back to Bangladesh, play one full series, ODI, Test and T20 and retire. Then I moved to New York for last 2 years and I had a good time. নিউ ইয়র্কে আমার সময় ভালো কাটছে, চাইলে বাংলাদেশিদের সাথে থাকতে পারি, আবার একা থাকারও সুযোগ আছে। অবশ্যই দেশে ফিরতে চাই, কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের ছেলে, বাংলাদেশে ফিরে যাব। I'm from Bangladesh, I will go back to Bangladesh. কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান কি পরিবর্তন করবেন সাকিব, নাকি এখনো আগের সিদ্ধান্তে অনড়? I think I almost done my cricketing part. আমি মনে করি ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি, তবে রাজনীতির কিছু অংশ বাকি আছে। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করতে চাই। ক্রিকেট ক্যারিয়ারে 2019 বিশ্বকাপ সেরা মুহূর্ত। দীর্ঘ সময় বিশ্ব সেরা হয়ে খেললেও নিজেকে কখনো ইমরান খান, জ্যাক ক্যালিসদের সঙ্গে তুলনা করতে নারাজ সাকিব। তবে একই পডকাস্টে উপস্থিত থাকা মঈন আলীর ভিন্ন মত। তামিমের সঙ্গে তুলনাতেও সাকিবকে এগিয়ে রেখেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় হিসেবে যার পরিচিতি ছিল বিশ্বজুড়ে, 4-6-এর ফুলঝুরি কিংবা বা হাতের ঘূর্ণিতে যিনি আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বারবার, সেই সাকিব আল হাসান আজ অনুপস্থিত দেশের ক্রিকেটে। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আড়ালে চলে গেছেন এই ক্রিকেট তারকা। অনেকেই যখন তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন, তখন সাকিব নিজেই ঘোষণা দিলেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। এক পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার। আমি আশাবাদী আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পাবো। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই। সব সংস্করণেই একটি সিরিজেই বিদায় জানানোর ইচ্ছা আছে আমার। সেটা টি-20 দিয়ে শুরু হয়ে ওয়ানডে টেস্ট হতে পারে, আবার টেস্ট ওয়ানডে টি-20ও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।